আমরা সেটেলমেন্টের একটা ম্যাথ করেছিলাম গত ক্লাসে, আজকে এটা আরেকটা এক্সাম্পল দেখছি। দেখো এক্সাম্পলটা একটু দেখে আসো। কনসিডার আ ম্যাট ফাউন্ডেশন 90 feet into 120 feet in plan as shown in figure. The total dead load and live load on the raft is 45 into 10 to the power 3 kg. Estimate the consolidation settlement at the center of the foundation. খুবই ইজি করে দিছে, অঙ্কটা অনেক ছোট, তোমরা বের করো তো একটু সেন্টারে কিভাবে আমরা ইয়ে করব, এম এর মান, এন এর মান এবং কিউ নট, এগুলো তোমরা বের করো। তারপর ডেল্টা কিউটাতে আমি আসতেছি, তোমরা সিকোয়েন্স অনুযায়ী একটু ম্যাথটা করা শুরু করো। দেখো প্রথমে আমরা কিউ বের করি। কিউ কিভাবে বের করব, আমাদের লোড দেওয়া আছে, লোড ডিভাইডেড বাই এরিয়া, এরিয়া করলে কিউ পাবা। এরপরে তোমরা পি নট যেটা ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার সেটা ক্যালকুলেট করো। দেন আসো হচ্ছে ডেল্টা পি। ডেল্টা পি করার জন্য আমাদের লাগবে হচ্ছে এম এর মান লাগবে, এন এর মান লাগবে। আমরা এখন ইম্পেরিক্যাল ফর্মুলাটা ইউজ করব। ইম্পেরিক্যাল ফর্মুলা ইউজ করে আমরা ডেল্টা পির মান বের করব। তো তোমরা ফার্স্টে বের করো তো কিউ কত আসে বলো, কিউ, তারপর এম, এন, এই জিনিসগুলো বের করে আমাকে বলো। নিজেরা একটু ট্রাই করো। Q load divided by area না? হ্যাঁ, সিম্পলি লোড ডিভাইডেড বাই এরিয়া, জাস্ট 4.16. হ্যাঁ, তারপর নেক্সট করো, বাকি কয়েকটা করো, আমি তারপর যাচ্ছি পরের পেজে। কিউ নট না, সরি, পি নট, পি নটটা বের করো। পি নটটা হচ্ছে মিড ডেপথ অফ ক্লে লেয়ার পর্যন্ত বের করো। সবকিছুর ভ্যালু দেওয়া আছে, দেখো আগের মতোই প্রসিডিউর, কোনো চেঞ্জ নাই। এখানে বরং লেয়ার আরো কম আছে। গত অঙ্কটাতে একটা সিল্ট সয়েল একটা লেয়ার ছিল, এখানে তোমার সরাসরি স্যান্ড দুইটা, তারপর নিচে ক্লে। তোমরা আমাকে চারটা ভ্যালু বের করে বলো। একটা হচ্ছে কিউ, তারপর হচ্ছে পি নট, তারপর ডেল্টা পির জন্য হচ্ছে এম এন। ম্যাম দেখেন তো এম আর এন এর ভ্যালু হয়েছে কিনা। 1 পয়েন্ট, হ্যাঁ বলো। 1 পয়েন্ট, হচ্ছে কি 2.2, একটু আরেকবার বলো, তোমার কথা আটকে গিয়েছে। একটা হচ্ছে কি ম্যাম 1.67, একটা হচ্ছে কি 2.2। দেখি তাহলে। হয় নাই তো। দেখো এখানে একটা করে আসি। কিউ হচ্ছে লোড বাই এরিয়া, এটা তো বুঝতেই পারছো। কিউ এটা হচ্ছে লোড, নিচে হচ্ছে এরিয়া। লোড দেওয়া ছিল দেখো 45 ইন্টু 10⁻³ আর এরিয়া কত 90 ইন্টু 120, তাহলে এটা একবারে কিউ নট বের করে ফেলছে। কিউ নট হচ্ছে মাইনাস গামা ডিএফ। মাইনাস গামা ডিএফটা কোন পর্যন্ত নিব, ফুটিং যতটুকু আছে ততটুকু পর্যন্ত, তাহলে এই পর্যন্ত, তাহলে এই 6 ফিট পর্যন্ত, তাহলে 6 ইন্টু এই 100 হবে, তাহলে 6 ইন্টু 100 একটু করে ফেলাম, কিউ নট পেয়ে গেলাম। এম এর মানের জন্য কি লাগবে, এল এর মান লাগবে, জেড এর মান লাগবে। তো এখন সেন্টারে যখন বের করছে তখন এই পয়েন্টটাকে কি একটা সেন্টারে করে ভাগ করে আপনি কি নেওয়া এটা হচ্ছে। কর্নারের মতো করে বের করছেন এমএন? আয়ের ভ্যালু বের করার জন্য যেটা আয়ের যে ইনফ্লুয়েন্স ভ্যালু, সেটা তো কর্নারের জন্য তুমি কি করেছো, মানে
ওই যে সেন্টার হ্যাঁ পয়েন্টের জন্য পুরোটা ধরে করছো, হ্যাঁ এটা কিন্তু খেয়াল রাখতে হবে, যদি পুরোটা ধরে করো তোমাদের কিন্তু আয়ের ইকুয়েশন কিন্তু চেঞ্জ হবে। এটা একটু খেয়াল জি রেখো। ম্যাম। সমস্যা নাই, তুমি চেষ্টা করছো। এখন এই এম এর যে ভ্যালু সেটা হবে এল বাই জেড, মানে এল বাই জেড, আর এটা হচ্ছে বি বাই জেড, এটা তো বুঝতেই পারছো। এখানে এম এর মান এন এর মান কোনটা আসছে, আমি যখন এটাকে ভাগ করে ফেলেছি, ভাগ করে ফেলার পরে এই পার্টিকুলার অংশটুকু, তাহলে এই পার্টিকুলার অংশটুকুর জন্য এক্স এর মান এবং ওয়াই এর মানটা নিলাম আমরা। এটা তো তোমরা আগের মতো বুঝতেই পারছো। তো আচ্ছা, আমার নেটে একটু প্রবলেম হচ্ছে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম, কথা শুনতে পাচ্ছি। আর জেড এর মানটা যেটা 54, এটা জেড এর মানটা আমরা কোনটা ধরি, জেড এর মানটা ধরি ফাউন্ডেশনের বটম থেকে মিড ডেপথ অফ ক্লে লেয়ার পর্যন্ত, তার মানে এটা হচ্ছে মিড ডেপথ অফ ক্লে লেয়ার। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে এখানে আছে তোমার 18 ফিট, 18 ফিটের হাফ হচ্ছে 9 ফিট, 9 + 40, আর এখানে হচ্ছে 5, কত আসে বলো? বিউটিফুল। 9 + 40 + 5, তাহলে এখানে 40 সাথে 5 হলো 45, 45 এর সাথে 9, তাহলে 54, এটা হচ্ছে 54। তো এভাবে করে এম এর মান বের হলো, এন এর মান বের হলো, এইটাকে ইকুয়েশনে বসিয়ে দিয়ে আমি আই এর মান পেয়ে গেলাম। যেহেতু সেন্টারে ছিল, সেন্টারটাকে আমরা কর্নারে ট্রান্সফার করেছি, তাহলে আমরা এখানে পুরাটা যদি আই এর ভ্যালু ইনফ্লুয়েন্স দেখতেছি, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো অ্যাজ ইউজুয়াল, 4 × I × Q0 করলাম, আমরা ডেল্টা পির মান পেলাম। একটা জিনিস খেয়াল করো, আমি এখানে বলে দেই নাই হয়তো বা কোয়েশ্চেনে যে একটা ওভার কনসলিডেটেড কিনা, কিন্তু এখানে একটা প্রি কনসলিডেশন প্রেশার দেওয়া আছে, এই জিনিসটা খেয়াল করছো কিনা? প্রি কনসলিডেশন প্রেশার দেওয়া আছে, তাহলে আমাকে এখন ওই নর্মালি কনসলিডেটেড ক্লের যে সেটেলমেন্টের ইকুয়েশন সেটা ইউজ করলে কিন্তু হবে না, আমাকে এখন ওভার কনসলিডেটেড ক্লে সেই ইকুয়েশনে চলে যেতে হবে। সেই ইকুয়েশনের আবার দুইটাকে যখন আমি দেখব, যে আমার একটা ভ্যালু আমার দেওয়া আছে হচ্ছে পিসি, আর আমি এখন বের করলাম হচ্ছে পি নট, আর একটা বের করলাম হচ্ছে ডেল্টা পি। এখন এই দুইটার মধ্যে কোনটা বড়? যদি পি নট প্লাস ডেল্টা পি হয় তাহলে একটা ইকুয়েশন, আর যদি পিসি বড় হয় তাহলে একটা ইকুয়েশন। তাহলে আমরা এখন পি নট পেয়ে গেছি, ডেল্টা পি পেয়ে গেছি, করার পরে দেখা গেল আমাদের পিসিটা এই পি নট প্লাস ডেল্টা পির চেয়ে ছোট, তার মানে হচ্ছে এই রেঞ্জের মধ্যে পড়েছে, আমার পি নট প্লাস ডেল্টা পি হচ্ছে বড়। তাহলে আমার এখন এরকম দুইটা স্লোপ মেনটেন করতে হবে। যখন আমি পি নট থেকে পিসিতে যাব তখন আমি ইউজ করব সিসি, আবার যখন পিসি থেকে পি নট প্লাস ডেল্টা পিতে যাব তখন সরি ওই সময় ইউজ করবো সিএস, এখন ইউজ করবো সিসি। তার মানে হচ্ছে আমাদের এই যে বড় ইকুয়েশনটা যখন যেটা ছিল সেই ইকুয়েশনটা মানে কেস 3-তে পড়েছে, কিন্তু এটা মানে এটা বড়, তাহলে এই রেঞ্জটা তোমাকে দেখতে হবে যে কোন ইকুয়েশনের মধ্যে পড়েছে। তো আমরা পি নটটা বের করেছি, পি নটটা তো বের করাটা তোমরা পারছো, পি নটটা কি বের করছো? পি নটটা বের করতে বলছিলাম, এটা তো মনে হয় পারবা, আশা করি এটা তো প্রত্যেকবারই করছো। পি নটটা আমরা কিভাবে করব, এই টোটাল এতটুকু, এখানে এই এতটুকু ইনটু হচ্ছে তোমার 100, এখানে ওয়াটার টেবিল আছে, একটু খেয়াল করতে হবে কিন্তু ওয়াটার টেবিল কোথায় আছে। তারপর 40 ইনটু কত হবে, এই স্যাচুরেটেড মাইনাস ইউনিট ওয়েট, আবার এই 9 এখানে হবে এই 118 মাইনাস হচ্ছে তোমার ওয়াটার ইউনিট ওয়েট। তো সেটা করলে আমরা পি নট পেয়ে যাবো। তাহলে যে দেখো টোটাল 11 সাথে 100, তারপরে 40 সাথে কি করলো, এই স্যাচুরেটেড মাইনাস 62.4, আবার এই 18 এর হাফ নিল, তারপর 118 মাইনাস 62.4। এখানে 62.4 কেন আমরা ইউজ করছি, কারণ এখানে আমাদের সব পাউন্ড আছে। পাউন্ড পার ফিট কিউবে দেওয়া আছে। জিনিসটা খেয়াল করবা, যদি কিলো নিউটন পার মিটার কিউবে থাকে তাহলে ওয়াটার ইউনিট হবে 9.81, যদি পাউন্ড পার ফিট কিউবে থাকে তাহলে হবে 62.4। ইউনিটগুলো অবশ্যই খেয়াল করবা। তো এই অঙ্কেরটার সাথে আগের অঙ্কের ডিফারেন্স কি, আমরা ওইখানে নর্মালি কনসলিডেটেড ক্লের ফর্মুলা ইউজ করেছি, এখানে ওভার কনসলিডেটেড ক্লের ফর্মুলাতে আমরা দেখেছি আগে কম্পেয়ার করে যে আমাদের কোন কেজের মধ্যে পড়ে। সেকেন্ড হচ্ছে ওখানে ইউনিট একরকম ছিল, এখানে ইউনিটটা আরেক রকম আছে। তো এইটা যখন আমরা পেয়ে যাব,
যে আমরা কোন কেজের মধ্যে পড়ছে, তাহলে আমরা সরাসরি সেটেলমেন্টের ইকুয়েশন এখন লিখে দিলে এখন আমাদের সবগুলো ভ্যালুই জানা আছে। আমরা তো এই যে সিএস, এইচসি, ই নট, সিসি এগুলো আমরা সয়েল প্রোফাইল থেকেই পেয়ে গেছি। এই পি নট আমরা ক্যালকুলেট করেছি, ডেল্টা পি আমরা ক্যালকুলেট করেছি, পিসিটা আমাদের দেওয়া ছিল কোশ্চেনে, তো সবগুলো ভ্যালু আমরা জানি। তারপরে আমরা সেটেলমেন্ট ক্যালকুলেশন করে দেখলাম 3.73। দেখে মনে হচ্ছে সেটেলমেন্ট অনেক বড়, কিন্তু এটা আমাদের অ্যালাইবল লিমিটের মধ্যে আছে। কারণ দেখো স্কিমটন এবং ম্যাকডোনাল্ড যেটা সাজেস্ট করেছিল আমাদের, সেই সেটেলমেন্টে কিন্তু 65 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বলা আছে। আমাদের এর আগের যে ম্যাটটা সেটা 65এই মিলে গেছে, কিন্তু এটা কিন্তু পুরো রেঞ্জ আছে। তো 100 মিলিমিটারকেও যদি কনভার্ট করো তোমার 3.94 আসে। তো 3.94 এর কম কিন্তু আসছে। সো সেটেলমেন্ট তোমার রেঞ্জের মধ্যে আছে, সেজন্য আমরা বলতে পারি ওকে। ঠিক আছে, বলো সবাই কি বুঝতে পেরেছো? আগের অঙ্ক যদি বুঝে থাকো, এটা এটার মধ্যে খালি একটু চেঞ্জ আছে, আর কিছুই না, মানে একই প্রসিডিউর, এটা এমপিরিক্যাল ফর্মুলাতে করে দেওয়া আছে তোমাদের। যেহেতু এখানে বলে দেওয়া নাই, এখানে তুমি যে কোনো মেথড ইউজ করতে পারো। আবার তোমার ফেরাম চার্ট দেওয়া থাকবে, নিউমার্স ইনফ্লুয়েন্স চার্ট দেওয়া থাকবে, তোমরা যে কোনোটা ইউজ করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে বলো? তাহলে এরকম বিভিন্ন রকম চেঞ্জ করে দিল, বিভিন্ন মানে কম্পোজিশন দিলে পারবা না করতে? অনেক কিছু কিন্তু ভ্যারি করা যায়, অনেক রকম ভাবে কিন্তু জিনিসগুলোকে দেওয়া যায়।